গণতন্ত্রের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশ। সবচেয়ে বিপজ্জনক 9টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান 3-এ। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের বা RSF এর এটি রিপোর্ট। মধ্যপ্রাচ্যের দেশগুলির মতোই বিপজ্জনক বাংলাদেশ। গণতন্ত্র ফেরানোর দাবিতে সরকার বদল। গণতন্ত্রের স্তম্ভকেই গলা টিপে ধরছে ইউনূস সরকার। 2024 রাউন্ড আপ প্রতিবেদনে এই দাবি RSF এর। আপনাদের দেখাচ্ছি আমরা সেই খবর, যে খবর অত্যন্ত চিন্তার। দেশের গণতন্ত্র কেমন আছে তার একটা মানদণ্ড সাংবাদিকদের অবস্থান। কারণ সাংবাদিকরা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছেন কি না সেটা একটা অন্যতম সূচক যে সেই দেশের গণতন্ত্রের হাল কিরকম রয়েছে। সাংবাদিকতা অর্থাৎ যেখানে কণ্ঠের প্রতিবাদে থাকে এবং সরকারের বিরোধে তারা কথা বলে, সাধারণ মানুষের হয়ে কথা বলে, নানান বিষয়কে তারা সামনে তুলে ধরেন। তারা কখনো সমালোচক হয়ে ওঠেন সরকারের, কখনো বা বিরোধীদের। এরকম একাধিক পরিস্থিতি, একাধিক ঘটনা সামনে নিয়ে আসে সাংবাদিকতা মাধ্যমে, এই পেশার মাধ্যমে। আর সেখানে সাংবাদিকদের পরিস্থিতি কেমন, সেই পরিস্থিতি অন্যতম সূচক হয়ে দাঁড়ায়, মানদণ্ড হয়ে দাঁড়ায় যে সেই দেশের গণতন্ত্রর পজিশন বা গণতন্ত্রর স্বাস্থ্য কেমন রয়েছে। বিপজ্জনক বাংলাদেশ। আমাদের সঙ্গে সব্যসাচী চক্রবর্তী, আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সব্যসাচীর সঙ্গে কথা বলবো। সব্যসাচী, আমাদের পেশা যে কোনো দেশের গণতন্ত্রের অন্যতম সূচক, যে গণতন্ত্রের হাল স্বাস্থ্য কেমন আছে সেই দেশের অন্যতম একটা মানদণ্ড। এখানে বাংলাদেশের সাংবাদিকরা বিপজ্জনক তকমা পাচ্ছে, তাহলে গণতন্ত্রের জন্য যে আন্দোলন হয়েছে বাংলাদেশে সেটা কি তাহলে ফেক, শুধুই কি অজুহাত? অন্তত সেরকমই তো তথ্য সামনে দিচ্ছে এই RSF, যে তথ্য তারা পাবলিশ করেছে। অন্তত 2024 রাউন্ড আপ বলে একটি পেপার তারা পাবলিশ করেছে। সেই পেপারে তারা দাবি করছে যে পৃথিবীতে যতগুলো দেশ আছে সাংবাদিকতার জন্য বিপজ্জনক, তার মধ্যে বাংলাদেশ 3 নম্বরে। প্যালেস্তাইন, পাকিস্তান, তারপর বাংলাদেশ। তুলনাটা কোন দেশগুলোর সাথে, ব্যর্থ রাষ্ট্রগুলোর সাথে হচ্ছে আজকে বাংলাদেশের। অথচ এই বাংলাদেশ যারা কিনা গণতন্ত্রের দাবিতে একটা নির্বাচিত সরকারকে তারা ফেলে দিতে পারে এবং তত্ত্বাবধায়ক সরকার তারা বসিয়ে দেয়, যে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, যে সরকারকে আন্তর্জাতিক মহলে কি স্বীকৃতি দিয়েছে আমাদের এখনো পর্যন্ত জানা নেই। সেই সরকার ক্ষমতায় আসার পর আমরা কি দেখলাম? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, একের পর এক সংবাদ মাধ্যমের ওপরে হামলা হয়েছে। সংবাদ মাধ্যমের অফিসগুলোয় যাওয়া হয়েছে, তারা আওয়ামী লীগ ঘনিষ্ঠ এই অভিযোগে অফিস ভাঙচুর করা হয়েছে, সাংবাদিকদের মারধর করা হয়েছে, অন্তত 5 জন সাংবাদিককে খুন করা হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে, অসংখ্য সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এবং এই সমস্ত ঘটনা ঘটেছে গণতন্ত্রের সুর চড়িয়ে ক্ষমতায় বসে থাকা এই তত্ত্বাবধায়ক সরকারের অধীন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সওয়াল করেছিল যেসব ছাত্র যুবরা, তাদের হাতেই এই সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটেছে। ছবি দেখাবো, মুন্নি সাহার ঘটনা খুব একটা পুরনো নয়, আন্তর্জাতিক মহলে ইনি যথেষ্ট পরিচিত। সেই তাকে দাঁড় করিয়ে হেনস্থা করে তাকে জেলবন্দি করে রাখতে চেষ্টা করা হয়েছিল, যদিও পুলিশ তাকে ছেড়ে দেয়। আইন বলে কিছু তো একটা রয়েছে, যদিও সেটাও কদিন থাকবে যারা নেই। তাকেও পর্যন্ত হেনস্থা করা হয়েছে, তাকে ভারতের সঙ্গে ষড়যন্ত্রকারী বলে দাবি করা হয়েছে। এই ধরনের ঘটনা বাংলাদেশে লাগাতার ঘটে চলেছে এবং আন্তর্জাতিক মহলে কিন্তু চোখ এড়াচ্ছে না। সেই জায়গা থেকে এই রিপোর্টে দাবি করা হচ্ছে গোটা বিশ্বের মধ্যে সাংবাদিকদের মধ্যে যে সমস্ত বিপজ্জনক দেশ রয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত 3 নম্বরে রয়েছে বাংলাদেশ, প্যালেস্তাইন, পাকিস্তান এবং তারপরে 3 নম্বরে বাংলাদেশ। যদি এই পরিস্থিতি চলতে শুরু করে তাহলে অবিলম্বে একে বাংলাদেশের পৌঁছতে অন্তত খুব একটা দেরি হবে না বলেই মনে করা হচ্ছে। সঙ্গে থাকো সব্যসাচী। আমরা সম্প্রতি দেখেছি যে বাংলাদেশের সাংবাদিকদের কিভাবে নিগ্রহ করা হয়েছে। সাংবাদিকদের অফিস অর্থাৎ সংবাদ মাধ্যমের যে অফিস, সেই সমস্ত অফিসে হামলা চালানো হয়েছে এবং মুন্নি যে অত্যন্ত জনপ্রিয়, তার ছবিও সামনে এসেছে, আপনাদের দেখাবো। তাকে কিভাবে ঘিরে ধরে এই একটা স্লোগানিং করা হয় এবং রীতিমতো তাকে ষড়যন্ত্রকারী বলা হয়, যে তিনি ভারতের সঙ্গে যুক্ত। বাংলাদেশের এই পরিস্থিতি ষড়যন্ত্র করেছেন যারা, তাদের মধ্যে তিনিও যুক্ত। এই মুন্নি সাহা বাংলাদেশের সাংবাদিক, অত্যন্ত জনপ্রিয় একজন সাংবাদিক। এই সাংবাদিককে যেভাবে হেনস্থা হতে হয়েছে, এই যে ক্লিপ দেখতে পাচ্ছেন, সেটা বক্তব্য আপনাদের শোনাবো, তাহলে বুঝতে পারবেন কেন রিপোর্টার্স উইদাউট বর্ডার বা RSF এর রিপোর্টে
বাংলাদেশের এই হাল। 52,000 সদস্য, এর ভিতরে আপনি একজন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা বরাবর তাই করছেন। আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে? আপনাদের মতন আপনাদের মতন কিছু কুলাঙ্গা সাংবাদিক পেশাটা হচ্ছে সত্যিকার মহৎ পেশা। সত্যের উন্মোচন তারাই করে, কিন্তু আপনারা সত্যটারে মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কৃত্রিম ভুটানের মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য। আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো? আমরা সব্যসাচীর কাছে আবার যাবো। সব্যসাচী, মুন্নি সাহার সেই ক্লিপ আমরা দেখাচ্ছিলাম যেখানে যে কথাবার্তা সেখানে উঠে আসছিল যে সাংবাদিকতার মতো পেশা একটা মহান পেশা, আপনি কি করে ক্ষতি করেন তাহলে সেরকম একটা পেশার সঙ্গে যুক্ত থেকে। ঠিক এখানেই একটা মহান পেশা যখন আখ্যা দেওয়া হচ্ছে, সেই পেশায় যারা যুক্ত তারা কতটা নিগৃহীত হলে আজকের রিপোর্টে বিপজ্জনক হয়ে ওঠে বাংলাদেশ। এটা তো শেষ ঘটনা দেখালাম, এটা 30শে নভেম্বরের ছবি আমরা দেখাচ্ছি ঢাকার কারওয়ান বাজার এলাকায়। পুলিশ না থাকলে হয়তো মুন্নি শাহকে বাংলাদেশের যা পরিস্থিতি হয়তো পিটিয়ে খুনি করে ফেলতো কট্টরপন্থীরা। অর্থাৎ একটা কথা বুঝতে হবে আত্রেই, গণতন্ত্রের দাবিতে সরকার পরিবর্তন হয়েছে, বাক স্বাধীনতার দাবিতে সরকার পরিবর্তন হয়েছে, তারপর সেই পরিবর্তিত সরকারের আমলে কি করে একের পর এক সংবাদ সংস্থার অফিসে হামলা হয়। এবং এটা শুধু যে আমরা বলছি তা নয়, বিএনপির তরফ থেকেও বিএনপির শীর্ষ নেতারা এই নিয়ে প্রতিবাদ করেছেন যে এভাবে একের পর এক সংবাদ সংস্থার ওপরে হামলা, সাংবাদিকদের মারধর, সংবাদ সংস্থার অফিসগুলো বন্ধ করে দেওয়া, টিভি বন্ধ করে দেওয়া, খবরের কাগজ বন্ধ করে দেওয়া, এই সমস্ত কিন্তু বাংলাদেশে আমরা শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক দেখে এসেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলাদেশের এই বাক স্বাধীনতার যে স্ট্যাটিস্টিক্স সেটা তলানিতে ঠেকেছে। অন্তত 5 জন সাংবাদিকের খবর তো সরকারিভাবে এসেছে। এরপর বাকি জেলায় জেলায় যতজন সাংবাদিক কাজ করেন তাদের কি অবস্থা এখনো পর্যন্ত কিন্তু সেই তথ্য আমরা জানি না। ফলে স্পষ্টতই একটাও সংবাদ মাধ্যম সেখানে এই তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করতে রীতিমতো ডরায়। কারণ যদি এই কোনো সমালোচনা হয় তাহলে সংবাদ মাধ্যমে ঢুকে সেই অফিস ভাঙচুর, বাংলাদেশে এখনও নিত্য নৈমিত্তিক ঘটনা, সংবাদ সংস্থায় আগুন লাগানো হয়েছে, সেই সমস্ত ছবি আমরা দেখেছি। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে গণতন্ত্রের দাবি নিয়ে যদি সরকার বদল হয় কতটা ভাঁওতাবাজি সে দেশে চলেছে, যার জেরে আজকে একটা আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে খারাপ অবস্থা, সাংবাদিকতার নিরিখে খারাপ অবস্থা, তার ক্রমতালিকায় 3 নম্বরে রেখেছে। বাংলাদেশের মতন এত একটা এনরিচড একটা দেশে যেখানে বাক স্বাধীনতা, শিল্প, সংস্কৃতি তা নিয়ে আমাদের এপার বাংলার একেবারে তুমি সঙ্গে থাকো। সুমন ভট্টাচার্য বিশিষ্ট সাংবাদিক এবং এখন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমরা তাকে পেয়ে থাকি, তার কাছ থেকে প্রতিক্রিয়া নেব। সুমনদা, আপনি অনেকটা সময় দেখেছেন, অনেকবার বাংলাদেশ গিয়েছেন, বাংলাদেশের সঙ্গে আপনি যুক্ত, সেইভাবে আপনার একটা মানসিক সম্পর্ক রয়েছে। আজকে সেই দেশের পরিস্থিতি এবং সেখানেই দেখানো হচ্ছে যে সবচেয়ে বিপজ্জনক 9টি দেশের মধ্যে বাংলাদেশে 3 বিপজ্জনক বাংলাদেশ সাংবাদিকদের জন্য এই রিপোর্ট এসেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের। কি বলবেন আপনি? দেখুন, আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে কতজন সাংবাদিককে জেলে পাঠানো হয়েছে, কতজন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। একটা দেশে তো এরকম হতে পারে না যে 117 জন সাংবাদিকই শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ ছিলেন বলে তাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে যাবে। বাংলাদেশের মানে ঢাকা প্রেস ক্লাবের সেক্রেটারিকে শ্যামল দত্ত, তাকে জেলে পোড়া হয়েছে, কত চ্যানেলের মালিককে জেলে পোড়া হয়েছে। দেখুন, আমি যদি ধরেও নিই যে এরা সবাই আগের সরকারের সমর্থক ছিলেন, তো আমরা তো মানে ধরুন আমেরিকায় এই যে নির্বাচন হলো, কেউ ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ছিলেন, কেউ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ছিলেন, তাহলে কি ডোনাল্ড ট্রাম্প এসে সবাইকে জেলে পুরে দেবেন? এটা তো কোনো গণতন্ত্রের লক্ষণ নয়। আমরা বারবার বলছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা খুব ভালো বলেছেন যে বাংলাদেশে একটা মাৎসন্যায় চলছে। একটা সরকারের পতনের পর গত 3 মাসে যা পরিস্থিতি হয়েছে সেটা কোনো সুস্থ দেশে হতে পারে না।
আমি আবার রিপিট করছি, শ্যামল দত্ত আমাদের বন্ধু লোক, প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন, বা ধরুন 71 টেলিভিশনের মালিক মোজাম্মেল হক বাবু, এরকম আমি আপনাকে 50টা নাম বলতে পারি যাদেরকে গ্রেফতার করা হয়েছে। দেখুন, একজন সাংবাদিক হতেই পারেন যে কোনো রাজনীতিকের ঘনিষ্ঠ, বা তিনি তার কোনো লেখায় কোনো রাজনীতিককে সমর্থন করেছেন, কিন্তু তিনি যদি তার বিরুদ্ধ মতের কেউ ক্ষমতায় এসে যায়, যদি সেই সাংবাদিককে গ্রেফতার করা হয়, তাকে জেলে পোড়া হয়, তাকে যদি পিছপোড়া করে হেঁটে নিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে সেটাকে আপনি কি বলবেন? ফলে এই রিপোর্টার্স উইদাউট বর্ডার যারা একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, যদিও আমাদের মাথায় রাখতে হবে এটা বেসিক্যালি একটা আমেরিকান মানে জার্নালিজমের একটা অর্গানাইজেশন যারা তদন্তকারী জার্নালিজমকে উদ্বুদ্ধ করে, তাদের রিপোর্ট যদি এটা বলে তাহলে সত্যি সত্যি বাংলাদেশের জন্য উদ্বেগজনক ঘটনা। অনেক ধন্যবাদ সুমন ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। তিনিও বলছেন এই পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগের বাংলাদেশের জন্য। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।